আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সেভেরোস দখল করার দাবি রাশিয়ার। এরপর জানিয়ে দেব সীমান্তের সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড। তারপর জানিয়ে দেব রাশিয়া 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে। আরও জানিয়ে দেব পশ্চিম তীরে 7 শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান। ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরাস্ক দখল করার দাবি রাশিয়ার। চলতি মাসের শুরুতে মস্কো জানিয়েছিল তারা ইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর পোক্রোভস্ক দখল করেছে। রাশিয়া বৃহস্পতিবার 11 ডিসেম্বর পূর্ব ইউক্রেনের দনেৎস্ক অঞ্চলের সিভেরাস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে। সম্প্রতি ওই অঞ্চলে উভয় পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে, তবে ইউক্রেন দাবি করেছে তারা শহরের নিয়ন্ত্রণ এখনও হারায়নি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ডগুলো দখল করছে। দনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে। রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন মস্কোর সেনারা সিভেরাস্ক দখল করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বিষয়ে অবগত করা হয়েছে। এদিকে পুতিন বলেন রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে চলেছে। তিনি কমান্ডার ও সৈন্যদেরকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানান। তিনি গত মাসে বলেছিলেন রাশিয়ার সৈন্যরা সিভেরাস্কের দিকে অগ্রসর হচ্ছে। সেখানে যুদ্ধের আগে প্রায় 11,000 মানুষ বসবাস করতেন। তিনি দাবি করেন রাশিয়ার আক্রমণ প্রতিরোধ করা অসম্ভব। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ড সিভেরাস্ক দখলের দাবি অস্বীকার করে বলছে এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাশিয়ার বাহিনী প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ছোট ছোট দলে সিভেরাস্কে অনুপ্রবেশের চেষ্টা করছে, তবে তাদের অধিকাংশকেই শহরের প্রবেশপথে ধ্বংস করা হচ্ছে। সিভেরাস্ক ক্রামাটোরস্ক ও স্লোভিয়ানাস্ক থেকে প্রায় 30 কিলোমিটার পূর্বে অবস্থিত, যা দানবাসের শেষ দুটি গুরুত্বপূর্ণ শহর এবং একটি শিল্প ও খনি সমৃদ্ধ অঞ্চল। চলতি মাসের শুরুতে মস্কো জানিয়েছিল তারা পোক্রোভস্ক দখল করেছে। পোক্রোভস্ক পূর্বে একটি সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং এটি দনেৎস্কে অবস্থিত, তবে কিয়েভের দাবি এখনও শহরে লড়াই চলছে। সীমান্তে সংঘাতের মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিল থাইল্যান্ড। থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে প্রায় 1 সপ্তাহের নতুন সংঘর্ষের পর দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চানভিরাকুল পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। এর ফলে আগামী 45 থেকে 60 দিনের মধ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। শুক্রবার 12 ডিসেম্বর বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুক্রবার প্রকাশিত রাজকীয় ডিক্রিতে অনুতিন জানান প্রাণঘাতী সীমান্ত উত্তেজনা ও অন্যান্য রাজনৈতিক সংকট তার সংখ্যালঘু সরকারের পক্ষে সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। সংসদ ভেঙে দেওয়াই যথাযথ সমাধান, যা জনগণের কাছে রাজনৈতিক ক্ষমতা ফিরিয়ে দেওয়ার উপায়। ব্যবসায়ী রাজনীতিক অনুতিন 2023 সালের অগাস্টের পর থেকে থাইল্যান্ডের তৃতীয় প্রধানমন্ত্রী। দায়িত্ব নেওয়ার সময় তিনি জানিয়েছিলেন জানুয়ারির শেষের মধ্যে সংসদ ভেঙে দেবেন, তবে অনাস্থা ভোটের মুখে পড়ে তিনি এর আগেই নির্বাচন আহ্বান করলেন। গত মাসে দক্ষিণ থাইল্যান্ডে ভয়াবহ বন্যা মোকাবিলায় ব্যর্থতার কারণে অনুতিন ও তার বুমজাই থাই পার্টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ওই বন্যায় অন্তত 176 জনের মৃত্যু হয়। এদিকে কম্বোডিয়ার সঙ্গে চলা সীমান্ত সংঘর্ষে কমপক্ষে 20 জন নিহত এবং শত সহস্র মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই উত্তেজনার মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা এসেছে। রাজকীয় ডিক্রিতে অনুতিন লিখেছেন সরকার জরুরি সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করেছে, কিন্তু সংখ্যালঘু সরকারের অস্থিতিশীলতা কার্যকর প্রশাসনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। দেশ পরিচালনায় ধারাবাহিকতা, দক্ষতা, অস্থিতিশীলতা প্রয়োজন, যা বর্তমান পরিস্থিতিতে সম্ভব হচ্ছে না। অনুতিন তরুণ ও প্রগতিশীল পিপলস পার্টি সমর্থন হারানোর পর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এসেছে। এই গোষ্ঠীটি সংসদের সবচেয়ে বড় দল, তারাই এর আগে তার সরকারকে সমর্থন দিয়েছিল। পিপলস পার্টি দাবি করেছিল যে অনুতিনকে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে এবং 4 মাসের মধ্যে সংসদ ভাঙতে হবে। দলটি অভিযোগ করছে যে বুমজাই থাই দল সেই চুক্তি মানেনি। থাই গণমাধ্যমের তথ্য অনুযায়ী শুক্রবারই তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিলের প্রস্তুতি নিচ্ছিল। বৃহস্পতিবার তারা প্রধানমন্ত্রীকে সংসদ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে বলেছিল জনগণের প্রতি দায়িত্ব দেখান। পিপলস পার্টি বিবৃতিতে জানিয়েছে ভোট কেন্দ্রে দেখা হবে। গত 1 বছরে থাইল্যান্ড তীব্র রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে গেছে। 2 জন প্রধানমন্ত্রী আদালতের রায় বরখাস্ত হয়েছেন। অনুতিনের আগে পায়তন তান্না সিনাবাচ্চা একটি ফাঁস হওয়া ফোন কলের মাধ্যমে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে আঙ্কেল বলে সম্বোধন ও থাই সেনাবাহিনীর সমালোচনা করার অভিযোগে নীতিগত অনাচারের দায়ে পদচ্যুত হন। এর আগে শ্রেষ্ঠা ধাবিসিনো তার মন্ত্রিসভায় জেলখাটা এক সাবেক আইনজীবীকে নিয়োগ দেওয়ায় পদ হারান। রাশিয়া 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে হামলা চালাতে পারে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুতে সতর্ক করে দিয়ে বলেছেন রাশিয়া আগামী 5 বছরের মধ্যে ন্যাটোভুক্ত কোনো একটি দেশে হামলা চালাতে পারে।
বৃহস্পতিবার জার্মানিতে একটি আয়োজনে বক্তব্য দিতে গিয়ে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমাদের অর্থাৎ ন্যাটোর বিরুদ্ধে রাশিয়া এরই মধ্যে গোপন অভিযান বাড়িয়ে দিয়েছে। আমাদের দাদা দাদি কিংবা পিতামহ যেই মাত্রার যুদ্ধ মোকাবিলা করেছেন তেমনটার জন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে। ন্যাটোর প্রধানের পক্ষ থেকে এমন এক সময় এই সতর্কবার্তা দেওয়া হলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করছেন। 2022 সালের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরু হয়েছিল। এদিকে চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউরোপের সঙ্গে যুদ্ধে জড়ানোর কোনো পরিকল্পনা তার দেশের নেই, তবে যদি ইউরোপ যুদ্ধ শুরু করতেই চায় তাহলে রাশিয়া এখনই প্রস্তুত রয়েছে। 2022 সালে যখন রাশিয়ার প্রায় 2 লাখ সেনা সীমান্ত পেরিয়ে ইউক্রেনের ভেতরে ঢুকে পড়েন, তার আগেও পুতিন একই সুরে কথা বলেছিলেন। তাই পুতিনের এমন কথা ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করতে পারছে না। পুতিনের অভিযোগ, ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠায় মার্কিন শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইউরোপের দেশগুলো বাধা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন শান্তি পরিকল্পনা পরিবর্তনের চেষ্টায় সম্প্রতি ইউরোপের মিত্ররা যে ভূমিকা নিয়েছে সেটার প্রতি ইঙ্গিত করে পুতিন এ অভিযোগ তুলেছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যস্থতা করলেও শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাবগুলো আখিরে রাশিয়ার পক্ষে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাই ইউরোপের নেতারাও খসড়া বদলানোর পক্ষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির পাশে দাঁড়িয়েছেন। পশ্চিম তীরে 7 শতাধিক অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরায়েল। ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গোষ্ঠী পিস নাওয়ের তথ্য অনুসারে পশ্চিম তীরে 7 লাখেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী বাস করে। অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য 764টি নতুন বাড়ি তৈরির অনুমোদন দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। বুধবার 10 ডিসেম্বর স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 7 অনুসারে সরকারের উচ্চ পরিকল্পনা পরিষদ পশ্চিম তীরের মধ্যাঞ্চলে রামাল্লার পশ্চিমে হাসমোনাইমে অবৈধ বসতি স্থাপনের জন্য 478টি বাড়ি, বেইতার ইলিতে 230টি বাড়ি এবং গিভাত জেইভে 56টি ইউনিট নির্মাণে সম্মত হয়েছে। তবে এ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার 2022 সালের শেষের দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে অধিকৃত পশ্চিম তীর জুড়ে বসতি নির্মাণের পরিমাণ বেড়েছে। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সরকারের মেয়াদ শুরু হওয়ার পর থেকে অধিকৃত অঞ্চল জুড়ে বসতি স্থাপনকারীদের জন্য 51,370টি বাড়ি অনুমোদন করা হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপন বিরোধী গোষ্ঠী পিস নাওয়ের তথ্য অনুসারে পশ্চিম তীরে 7 লাখেরও বেশি অবৈধ বসতি স্থাপনকারী বাস করে। পূর্ব জেরুজালেমে প্রায় 2,50,000 বসতি স্থাপনকারী বাস করে। জাতিসংঘ বরাবরই বলে এসেছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের অধীনে অবৈধ। সংস্থাটি সতর্ক করে দিয়েছে, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে দুর্বল করে দেবে। গত বছরের জুলাই মাসে এক ঐতিহাসিক রায়ে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলকে অবৈধ ঘোষণা করে এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সব বসতি খালি করার আহ্বান জানায়। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান। সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতা করবে ইরান। আগামী সপ্তাহে তেহরান এই দুই দেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী 16 ও 17 ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে। দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন বৈঠকের বিশেষ দিক হল, এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে বোঝা যায়, আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে। প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে, পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন।